এখন আইনের ব্যাপারটা আমি একটু বলি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আইন আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা সবার জন্য ভালো। কিন্তু আইনকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন, সেটা সম্পর্কে আমার বলার কিছু নাই। সেখানে অরাজকতা দেখা যায়। আপনি বেশি দিন যেতে হবে না, কয়েকদিন আগে তনু মার্ডার নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে। তনু মার্ডার হয়েছে এমন একটা জায়গায়, যেটা ক্যান্টনমেন্টের ভিতরে, যেখানে আমাদের কাউকে প্রবেশাধিকার সংরক্ষিত। এরকম জায়গায় ঝোপের মধ্যে একটা লাশ পাওয়া গেল, আলটিমেটলি তনু মার্ডার ছিল। এই তনু মার্ডার কেস নিয়ে সারা বাংলাদেশ আলোড়িত। এই তনু মার্ডার কেস আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে তা বলতে পারছি না। তবে কেমন যদি মনে হচ্ছে যে যারা আইনকে নিয়ন্ত্রণ করে তাদের প্রচ্ছন্ন একটা উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। তো সেই আইনকে নিয়ে যখন আপনি কথা বলবেন, সেই আইনকে যখন আপনি জাস্টিসের পর্যায়ে নিয়ে আসবেন, তখন আইনটাকে যাতে প্রয়োগ হয় ঠিক মতো, সেটা যতদিন পর্যন্ত নিশ্চিত না করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি জাস্টিস টু দ্য পিপল হয়তো করা সম্ভব হবে না। একটা দেশে জাস্টিস টু দ্য পিপল করতে গেলে অনেকগুলি প্যারাফার্নি নিয়ে জড়িত আছে। তার মধ্যে প্রথম হলো আমার যে বেসিক নিড আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এটা যতদিন পর্যন্ত আপনি না নিশ্চিত করতে পারবেন, ততদিন পর্যন্ত জাস্টিস করা যাবে না, রায় দেওয়া সম্ভব হবে। এবং সব রায়ের ক্ষেত্রে একটা জিনিস দাঁড়িয়ে যায়, সিভিল কেসের কথা আলাদা, ক্রিমিনাল কেসে পুলিশের একটা ভূমিকা থাকে। সেই পুলিশ যতদিন পর্যন্ত একটা ভালো অনুসন্ধান না করতে পারে, ইনভেস্টিগেশন না করতে পারে, ততদিন পর্যন্ত প্রকৃত অপরাধীকে সাজা দেওয়াটা সম্ভব নাও হতে পারে। আপনারা কতগুলি কেসের কথা আমি বলতে পারি, যেরকম কিবরিয়া মার্ডার কেস এখনো কিন্তু অনুসন্ধানের পর অনুসন্ধান হচ্ছে। আজকে প্রায় 13 বছর হয়ে গেল, এখনো সে ট্রায়াল করতে যেতে পারে। ওদের কিবরিয়া সাহেব ছিলেন নট অনলি একজন ফিনান্স মিনিস্টার, সে বিশ্বে একটা নাম করা ইকোনমিক্স হিসাবে পরিচিত। এই ন্যায় বিচার এমন একটা জিনিস, যে জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনি শিক্ষার দরকার আছে, মানুষকে এডুকেটেড করার দরকার আছে। এডুকেটেড অনেকভাবে করা যায়। যেরকম আমি যা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফিলিংস বলতে যে জিনিসটা, সেটা অনেক ভাগ হয়ে গেছে। যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ন্যাশনাল ফিলিংস, বিএনপি করে বিএনপির ন্যাশনাল ফিলিংস, জামাত করে জামাতের ন্যাশনাল ফিলিংস, জাতীয় পার্টি করে জাতীয় পার্টির ন্যাশনাল ফিলিংস। এই সবগুলি পার্টির ন্যাশনাল ফিলিংস যখন একটা ন্যাশনাল ফিলিংস হবে, ওয়ান নেশন হিসেবে যখন আমরা চিন্তা করব, তখন অপরাধ এমনিই কমে যাবে। তখন আমাদের দেশকে গড়ে তোলার একটা টেন্ডেন্সি জাগবে সবার মধ্যে। বিচার অঙ্গন, অনেকেই আমাদের বিচার অঙ্গন নিয়ে আজে বাজে কথা বলেন। সাংবাদিকরা তো আছেনই, আমাদের বিচারটা হলেই একটা লেখালেখি শুরু করে দেন। আমার দুঃখ লাগে। আমাকে একজন বলছিল যে আপনি মেডিকেল বুক করে একটা ধারণা নিতে পারেন অপারেশন কিভাবে করে, কিন্তু আপনি যদি ডাক্তার না হন, তো অপারেশন করা আপনার পক্ষে সম্ভব না, রোগীকে মেরে ফেলবে। আমি জানি না আমার সাংবাদিক বন্ধুরা এত কথা লেখেন কেন। এত কথা না লেখাই ভালো। আপনি একটা মিডিয়ার ট্রায়াল করে জনগণকে একরকমভাবে একটা বিভ্রান্তিকর জায়গায় নিয়ে যান। যখন বিচার করা হয়, তখন যদি অন্যরকম রায় আসে, তখন জনগণ মনে করে বিচারক রায় আসে। তাই আমি আশা করব এই অঙ্গনটাকে আপনারা ছেড়ে দেন, কিছু লেখেন না, ঘটনাগুলি লেখেন, কিন্তু আপনারা নিজের থেকে এমন কিছু লেখেন না যাতে মানুষ প্রভাবিত হয়। ন্যায় বিচার কার জন্য করবে? আমার দেশে 16 কোটি মানুষ। এই 16 কোটি মানুষের মধ্যে 2 কোটি বাকি 14 কোটি মানুষ
প্রভার্তিতে বাস করে, দারিদ্র্য সীমার নিচে বাস করে। একটা প্রভাব আছে যে ক্ষুধার্ত মানুষকে দ্বারা আপনার যা ইচ্ছা তা করিয়ে দিতে পারে। আপনি দেখেন চারিদিকে অপরাধটা কিভাবে হচ্ছে, ফেন্সিডিল আসছে, ইয়াবা আসছে, আপনার কেরিয়ারকে ধরছে, কেরিয়ারকে ধরে ফাঁসি দিচ্ছে, কেরিয়ারকে ধরে আপনার যাবজ্জীবন দিচ্ছে। কিন্তু এই কেরিয়ারকে যে পরিচালিত করে তার কাছে কিন্তু আমরা যেতে পারি। কাজে সিরাজ ভালো করে বলে গেছে যে আমরা যারা এগুলি নিয়ন্ত্রণ করে তাদেরকে যদি আমরা না ধরতে পারি তাহলে মাদকের থেকে বাংলাদেশকে বের করতে পারবেন না। দুই একটা কারণ এই যে 14 কোটি মানুষের মধ্যে শিক্ষার আলো খুব কম জায়গায় গেছে। একটা বয়সের পরে পিতা মাতা বের করে দেয়, তারা কোথাও কাজ করতে পারে না। মাদক তো তাদের খাবেই, এবং মাদক যখন তাদের খাবে মাদকের চোরা চালানটা বন্ধ করা যাবে। আমি কাজী সিরাজের মতো অত জোর গলায় বলবো না, কেন আমার কথাবার্তা কিছুটা লিমিটেড থাকা ভালো। কেন আমি কয়েকদিন আগে একটা জায়গা থেকে এখানে চলে এসেছি। আমি যখন ওখানে ছিলাম তখন দেখেছি যে অনেক কারণে হয়তো পুলিশ অফিসার ঠিকমতো ইনভেস্টিগেশন করতে পারে না। তার কারণ অন্ধকারে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণটা যদি আপনি না সরিয়ে দিতে পারেন তাহলে ইনভেস্টিগেশন হবে কোথায়? এই ইনভেস্টিগেশনকে যদি আপনি না করতে পারেন ঠিকমতো, আপনি প্রকৃত অপরাধের কাছে যাবেন কোথা থেকে? আমার শুধু এইটুকু কথা, আমরা সেমিনার করি, সেমিনারে আমরা অনেক ভালো ভালো কথা বলি, ভালো ভালো সব জিনিস আছে আমাদের চোখের সামনে, কিন্তু যাদের কাছে পৌঁছানোর দরকার তাদেরকে পৌঁছাতে গেলে আমাদের আরো ক্লাস যেতে হবে। আমরা ঢাকায় বসে করতে পারি, সেটা এখানে আসলো, সংবাদ পত্রিকায় আসলো, কিন্তু আমরা যাদের জন্য বলছি কথা তাদের কাছে এটা যাবে, কেন তাদের কাছে এডুকেশন, তাদের কাছে ক্ষুধা, এবং ক্ষুধার থেকে বাঁচার জন্য তারা কি না করছে। এই প্রভাব থেকে যদি আপনি বের করে দিতে পারেন, সমাজের অনেক অপরাধ চলে যায়। এই প্রভাবটির জন্য একজন পিতা মাতা তার কন্যাকে বাল্য বিবাহ দিতে বাধ্য। তার আমরা যতই বলি বাল্য বিবাহ বন্ধ করে, কিন্তু ওই কন্যার পিতাকে আপনি কন্যাকে শিক্ষিত করার জন্য কোনো কিছু করেছেন? কিছু করে। সারা বাংলাদেশের 14 কোটি মানুষ প্রভাবটির মধ্যে বাস করে। তাদের ঘরে 2টা 3টা 4টা 5টা করে সন্তান আছে। বাঁচবে কি করে? কিভাবে তারা বাঁচবে? তাই বাঁচার জন্য পরে বিদায় করতে পারলে বেঁচে যায়। আমাদের সমাজ ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত আমরা ওইটা না করতে পারবো, একজন দরিদ্রকে এনশিওর করতে না পারবো যে তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান, এডুকেশন আমরা সরকার দিচ্ছি, ততদিন পর্যন্ত এই সমস্ত অপরাধকে বিরাট অপরাধ হিসাবে ফলাও করা উচিত। আরেকটা কথা আমি বলে যেতে চাই যে তাজুল যেটা বলেছে যে হাইকোর্টকে নিয়ে কথা বলাটা ভালো, তার কারণ আমি হাইকোর্ট থেকে এসেছি, হাইকোর্টকে নিয়ে কথা বলা ভালো। হ্যাঁ, আমি প্রথমে বলবো বিচারক যখন নিয়োগ করবেন, এমন বিচারক নিয়োগ করেন যে কিছুটা হলেও নিরপেক্ষ থাকতে পারে। এই নিরপেক্ষ বিচারক তখনই পাবেন যখন সারা দেশবাসী একটা নেশনকে ভালোবাসে। পলিটিক্যাল পার্টি তো আছে, একটা দেশ চালাতে গেলে রাজনীতিবিদদের দরকার আছে, তারা তাদের জায়গায় থাক, কিন্তু যখন একজন বিচারকের জায়গায় নিয়োগ করবেন, বিচারক রিপ্রেজেন্ট দ্য হোল নেশন, তার সাথে সম্পূর্ণ বাংলাদেশে বিচার প্রার্থীরা হাজির হয়। তাকে তো আপনি এমন কোনো নিয়োগ করতে পারেন না যেটা তাজুল বললেন ওনার মামলা অ্যাকসেপ্ট করবেন। এটা খুব লজ্জাজনক, দুঃখজনক, এবং আমাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে। আমি কেন বলবো যে তুমি বিচার পাবে না? কেন আমি শপথ করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠা কার আকারে করবো? কনস্টিটিউশন কোনো পার্টি না, এটা একটা জাতির ম্যান্ডেট। এই জাতির ম্যান্ডেটের আন্ডারে আমি শপথ নিয়েছি।
এই জাতির যেই আমার কাছে আসবে বিচারের জন্য, আমি তাকে তার বিচার হয়তো ন্যায় বিচার ওইভাবে না করতে পারি, যে তার কথাটা শুনবো না, সেটা হয় না। রাজনীতিবিদদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না। তারা দেশের জন্য থাকতে থাকতে এমন অবস্থা চলে গেছে যে সবাই পান না কিছু করতে। কোথায় কি বলে বসেন তার কোনো ঠিকই নেই। এদের আরো বেশি করে টাকা পয়সা দেওয়া উচিত, সরকারি রিমুনারেশন যা বলেন দেশটাই ওনাদেরকে দিয়ে দেওয়া উচিত। আমি চাই আপনারা এমন কিছু করেন যাতে ভবিষ্যতে দেশবাসী এইটুকু বলতে পারে যে না, এনারা আমাদের দেশকে একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছেন যেখানে সবাই কথা বলতে পারে। আপনি কথা বলবেন, আমি বলতে পারবো না, এটা কনস্টিটিউশনে বলে না। কনস্টিটিউশনটা পড়েন, কনস্টিটিউশন একটা নোট বই না, কনস্টিটিউশনে আপনার সব অধিকার দেওয়া। এই অধিকারটা আপনি প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমরা ভোট দিয়েছি, আপনাকে পার্লামেন্টে দিয়েছি। আপনি আমাদেরকে কথা শুনতে হবে, যদি না শুনুন সেটা আপনার ব্যাপার। সেই আপনার ব্যাপার নিয়ে আপনি থাকেন, আমরা আমাদের ব্যাপার নিয়ে। এটা এইটুকু বলে যাই যে বাংলাদেশকে ভালোবাসেন। বাংলাদেশের চারিদিকে ইন্ডিয়া পড়ে আছে, প্রত্যেক দিন ফালানির মতো একটা না একটা লাশ ঝুলে থাকে। সেই দেশে আপনি কি করে আশা করবেন যে আপনি নেশনকে ডিভাইড করে একটা কিছু করতে পারবেন? নেশনকে একটা নেশন করে দেন। আপনার এক থাকে, বাপ মায়ের 5টা ছেলে থাকলে 5টা ছেলে একরকম হয় না। আমার এই দেশের মধ্যে হয়তো কিছু লোক আছে যারা একটু অন্যরকম কথা বলতে জানি না। যদি ভালো হয় লোকে শুনতে, খারাপ হয় লোকে এমনি তাকে দাম দিতে দেবেন, কিন্তু কথা বলতে দেবেন। যদি কথা বলতে না দেন, জাস্টিস টু দ্য পিপল এটা হবে। তখন ওয়ান সাইডেড গেম খেলা হবে। সেই ওয়ান সাইডেড গেমে কে কখন কোথা দিয়ে কী অবস্থায় চলে যাবে বলা মুশকিল। আপনারা আমার সামনে যারা আছেন, কেউ কেউ আছেন ল স্টুডেন্ট আছেন, আমার মনে হয় বেশিরভাগই ল স্টুডেন্ট আছেন। এই ল স্টুডেন্ট শুধু এইটুকু না যে বই পড়ে পড়ে কিছু করবেন, বইয়ের বাইরেও আপনাদের একটা ভূমিকা আছে। আপনারা নিশ্চয়ই কোনো আমার মতো কোনো গ্রাম থেকে এসছেন। সেই গ্রামে আপনি যদি যান, আপনি গ্রামের লোককে বুঝাতে পারবেন যে তোমার অধিকার কতটুকু, তুমি কতটুকু করতে যেতে পারো, তুমি কতটুকু গিয়ে নিজের কথা জোর করায় বলতে পারো। আমি অনেক জমির দ্বারে বলতে পারবো না যে এটা আমার জমি, সেটা আইনের বাইরে। আইনের কথা এমন কথা জিনিস যে আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা 2500 বছর ধরে সারা বিশ্ব চেষ্টা করছে। আর অন্যভাবে একটু বলে দিই, দেশের সবখানে দেখবেন যার একটু গায়ে জোর এই আইনটা নিয়ে দৌড়াদৌড়ি করে। আপনি দেখেন কোন মিডিয়াতে কে আইন প্রতিষ্ঠা করবে না করবে, কে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে না করবে। আমেরিকা থেকে উঠে গিয়ে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে এখন দেশটাকে ডিভাইড করে দিয়েছে। এগুলো তো বড় পরাশক্তির কাহিনী। বড় পরাশক্তি যেভাবে তার কুকুর বিড়ালকে ভালোবাসে তাদের দেশের লোক, মুসলমানদের যদি সেইভাবে ভালোবাসত তাহলে মিডল ইস্টের কোনো গণ্ডগোল হতো। তাই ওদেরকে কে কথা বলবে, ওদেরকে কে বলবে তোমরা আইনে আসো? আমার দেশে সেরকম শক্তিধর আছেন যারা আইনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমার কথা, আপনারা আইনকে নিয়ন্ত্রণ করেন না, আইনকে আইনের গতিতে চলতে দেন, তাহলে জাস্টিস টু দ্য পিপল হবে, তা নাহলে হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সৌমিত্র গোস্বামীকে আমাকে এখানে নিয়ে আসছে। আমি উপযুক্ত না, উপযুক্ত মানুষ প্রচুর আছে, তাদেরকে নিয়ে আসতে পারি।